বিজেপি বরাবরই এই আপনার পশ্চিমবঙ্গকে প্রায় স্টেটই দখল করছে, এটা দখল করার জন্য কাজ করেছে। ওখানে আপনার মুসলমান অধ্যুষিত 91টি সিট আছে। এই সিটে ভোটার তালিকা নতুন করে করছে, কিন্তু মমতা ব্যানার্জি তার ভিতরে বোধহয় অহংবোধ ছিল যে সেখানে যতই করুক না কেন আমার ভোট বেশি হবে, কারণ মুসলমান যেগুলো যারা আছে তাদেরকেও তো বিজেপি খেলাইতে চায়, এই জন্য ওরা ভোট দেয়। তো এই ভোটে প্রায় 1 কোটি ভোট আপনার পরিবর্তন করে ফেলছে, বাদ দিয়ে দিছে। এটা একটা কারণ। 2 হলো মমতা ব্যানার্জি বিজেপি যে কনসার্টেড এফোর্ট দিয়ে শুরুর থেকে ওই জায়গাটায় পশ্চিমবঙ্গে আপনার সরকার গঠনের চেষ্টা করেছে, মমতা ব্যানার্জি কিন্তু এতটা করে নাই, যদিও তিনি খুব পপুলার, কিন্তু ভোটে তিনি ইতিমধ্যেই যে রেজাল্ট হয়ে গেছে তাতে তার জেতার কোনো সম্ভাবনা নাই। পশ্চিমবঙ্গে আপনার বিজেপি এবার সরকার গঠন করবে। কিন্তু আপনার মনে হয় এই কারণে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তন আসতে পারে? কারণ বহু বছর ধরে তিনি নেত্রী এবং শুভেন্দু যিনি আর কি তার বিরোধী একসময় তো একসাথে ছিলেন। তো না, দেখেন, নেতৃত্ব চেঞ্জ অন্য কথা। যে ধরেন এটাও ঠিক, মমতা ব্যানার্জি যতদিন আছে তৃণমূলে কিন্তু তার বিকল্প ওইভাবে ওই অর্থে অত পরিচিত কেউ নাই, তবে চেঞ্জ হতে পারে। কনফারেন্সে আপনি অনেক সময় আছে না, কমিউনিস্ট পার্টি ছিল না আগে, চেঞ্জ হয়ে গেছে না, শেষ হয়ে গেছে না। তো তৃণমূল এখন ধরে রাখা মমতা ব্যানার্জির জন্য, কারণ বিজেপি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে, এখন কিন্তু তার এটা বিজেপি ধরে রাখা খুব কষ্ট আছে। এই জন্য আমার মনে হয় আপনার কি মনে হয় ভবিষ্যতে এমন হতে পারে যে মমতা এবং কমিউনিস্টরা এবং অন্যরা সবাই মিলে জোট তৈরি করতে পারবে? কিন্তু মমতা তো কমিউনিস্টের সাথে বরাবরই দ্বন্দ্ব ছিল, তাই না? সে হঠাৎ করে আমরা একটা প্যারাডাইম শিফট কি দেখতে যাচ্ছি এখানে বাংলাদেশে, যেমন পশ্চিমবঙ্গের রাজনীতির একটা প্যারাডাইম শিফট। বাংলাদেশে বিএনপি জামাত একসাথে বহুদিন চলছে না, এখন আলাদা হওয়ার পরে দেখেন না ঠোকাঠুকি লাগছে না? তো ওরকমই আপনার বিজেপি এবং ওখানে যে কমিউনিস্ট পার্টি ছিল তাদের সম্পর্কে যে সম্পর্ক ছিল, এক হলেও কিন্তু ঠোকাঠুকি বাড়বে। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস আরও হবে, সমস্যাগ্রস্ত হবে। যেমন আমি বারবার বলি যে এখানে বিএনপি গুপ্ত জামাত আছে না, এগুলো পরিশুদ্ধ জাতীয়তাবাদী দল হলে বিএনপির জন্য মঙ্গল। যতদিন গুপ্ত জামাত যতদিন বিএনপির ভিতরে থাকবে, বিএনপি দুর্বল থাকবে। সুতরাং ওখানে যদি বামপন্থীদের সাথে ঐক্য করে, আমার মনে হয় না যে তৃণমূলের খুব ফাইনালি লাভ হবে। হয়তো ইলেকশন গেমের সামনে আপনার কাছ থেকে এই বিষয়ে আবারও জানবো। আপনি প্রায়ই বলে থাকেন যে গুপ্ত আছে বিভিন্ন জায়গাতে, কিন্তু গুপ্ত আছে, গুপ্ত দূর করার উপায় কি? গুপ্তের হাত থেকে বাঁচার উপায় কি? কারণ আমরা দেখলাম যে হাম তো গুপ্ত হয়েছিল, টিকা দেওয়ার কারণে হাম কিন্তু আমাদের হতো না, কিন্তু এই যে হামকে গুপ্ত থেকে বের করে নিয়ে আসলো অন্তর্বর্তী সরকার এবং টিকা দিল না, কিন্তু এখনো গলা ফাটিয়ে বলে যাচ্ছে যে তাদের টিকার সংক্রান্ত কোনো অসুবিধা তারা করে নাই, টিকা ক্রয় যে তারা দেরি করেছে এবং টিকা যারা দেয় তাদেরকে বেতন দেয় নাই, এই কথাটা তারা বলছেই না। আপনি যদি কেউ কাজ করে তাহলে তাকে যদি বেতন না দেন সে তো ঠিক মতো কাজ করবে না। টিকা পরিবহন করে যারা, তাদেরকে বেতন দেয়, বেতন বন্ধ করে দিলে তারা আশা করছে যে টিকা দেওয়া হয়েছে, আবার বিভিন্ন কিছু দাবি করছে। যাই হোক, ওই একই অবস্থায় আর কি হামের মতোই মনে হয় এই গুপ্ত দূর করার কোন একটা প্রক্রিয়া রয়েছে। হাম এই জন্য আমি উদাহরণ দিলাম যে গুপ্ত দূর করার প্রক্রিয়া কি, এটা আপনার কাছে আবার প্রশ্ন করবো, আপনি একটু ভেবে রাখেন। আমরা নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। আমরা কিছুক্ষণ আলোচনাটা করব অন্য একটি বিষয়, সেটি হচ্ছে যে বাণিজ্য চুক্তি। এবং আমরা দেখছি যে একদিকে আমাদের শিল্পগুলি রুগ্ন, 1 বছরের মধ্যে 50টি বন্ধ এবং রুগ্ন কারখানা বেসরকারি খাতে যাবে, এটা বস্ত্র পাটমন্ত্রী বলে দিয়ে, কিন্তু ওই একই বিষয়ে তুলা আমদানি, সুতা তৈরি করা, এইসব বিষয়ে আমরা চুক্তি করেছি যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি এইটা আসলে কি হতে পারে ভবিষ্যতে? কেননা করে গিয়েছেন তো ইউনূস সরকার, কি করিলে কি হয়, হচ্ছে তো এই সরকারের সময়। শোনেন, এইটা ডিসকভারি চ্যানেলের মতো, বড় প্রাণী তার ছোট প্রাণীকে খাবে, খেতে খেতে একদম দারকিনি মাছটাকে পর্যন্ত খেয়ে ফেলে তার বড়টা। তো বাংলাদেশ তো একটা এই টাইপের একটা দেশ, যে উন্নয়নশীল দেশ, অনেক সমস্যা জর্জরিত। বাংলাদেশে একটাই সুবিধা, যেটা ডলার ইনকাম করতে পারে তার শ্রম দিয়ে, তার অড জব দিয়ে, তার গার্মেন্টস দিয়ে। তো এইটা যারা যে দেশের, তারা তাদের টাকাটা ফেরত নেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে,
সবখানে আপনি দেখেন বড় বড় কোম্পানিগুলো যখন আমাদের ঋণ দেয়, ওদের লোক দিয়েই কর্মচারী, ওদের মাল দেয়, ওদের লোক দিয়ে কাজ করায়, আবার ওদের টাকা ওদের দেশে নিয়ে চলে যায়। মাঝখান থেকে 30 বছর আমাদের ঋণের ঘানি টানতে হয় একটুখানি সুবিধা পাওয়ার জন্য। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, একটা ইন্ট্রিম সরকার, আমি আগে মনে করতাম যে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল বোধহয় তাকে উৎখাত করেছে, কিন্তু এখন আমার কাছে মনে হয় শুধু এটাই কারণ না, কারণটা তাকে স্বৈরাচার বানানো হয়েছে একটার পর একটা। ভালো নির্বাচন হলে তো স্বৈরাচার হতে পারতো না। ভালো নির্বাচনে ভালো আপনার বিরোধী দল ছায়া সরকার থাকতো, ভালো প্রতিবাদ হতো, সরকার ভয় পেত। যখন নির্বাচনটা তাইরে নাইরে হয় তখন তার আর কোনো, সে কাউকে ভয় পায় না, তখন সে যাকে ভয় পায় তারা তার উপর দিয়ে খবরদারি করে, এবং একটা পর্যায়ে তার উপর দিয়ে খবরদারি করতে না পারলে তাকে উৎখাত করা হয়। সেই উৎখাতিত হয়েছে, বাট যাদেরকে আনা হয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্টেড মালগুলো এই দেশটাকে বিক্রি করে দিয়ে গেছে, খোকলা করে দিয়ে গেছে বাকিটা। এই কথাগুলো আমি বলেছি, আপনি বলেছেন, আজিজ ভাই বলেছে, আরও 5 জন বলেছে, কিন্তু আমাদের কথা শুধু কথার মধ্যেই থেকে গেছে। যদি তাই না থাকতো, এই সাহসটা কিভাবে হয় যে নির্বাচন হওয়ার 3 দিন আগে এমন একটা ঘটনা ঘটাতে পারে? এবং তাদের কেউ উপদেষ্টাদের বলে যে 2 দলই ছিল, যদিও বিরোধী দল জামাত অস্বীকার করেছে, সরকার নীরব, সরকার স্বীকার অস্বীকার কিছুই করে না। সরকারে থাকলে আপনি একটু কঠিন এই জন্য যে ওই সরকারে খলিলুর রহমান সাহেব ছিলেন, ফলে আপনি ডাক্তার উনি হয়তো জানতেন এই জন্য সরকার এটা আপত্তি করতে পারছে না। আপনিও যদি সরকারে থাকতেন, আপনার কিছু তো থাকেই, আপনার নিজেকে সেভ করার জন্য, জাতিকে সেভ করার জন্য হয়তো আপনাকে চুপ করেই থাকতে হতো। তো এই জায়গাটায় এখন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। কারণ আমার তো দরকার এখন নিট ভাতের, আমার কিন্তু বিমানের দরকার নাই। আমার দরকার ভাতের, যেহেতু আমি যেখানে সস্তায় পাবো, কমে পাবো, আমি সেখান থেকে আনবো। আমি আমার হাতের কাছে, ওই যে গানটা গাইছিল না, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না, আমি হাতের কাছে ভরা কলস রেখে আমি 7 সমুদ্র 13 নদী পারে আমি ভরা কলস আনতে যাব, এটা তো আমার খরচ, আমার সব কিছু মিলে। এই জায়গাটা আমি মনে করি এইখানে দল, বিরোধী দল, বুদ্ধিজীবী বাংলাদেশের, তাদের নিয়ে একটা কমিটি হওয়া দরকার, ঐক্যমত হওয়া দরকার, জাতীয় কমিটি হওয়া দরকার, নাগরিকদের একটা কমিটি হওয়া দরকার। যেমন আপনার যুদ্ধ নিয়ে, তেল নিয়ে এই সরকার একটা কমিটি করেছে, এরকম যে আপনারা কথা বলবেন, বিরোধী দল কথা বলবে, সরকারি দলও কথা বলবে। কোনো একটা জায়গায় যখন শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য হলো, মোদী সরকার কিন্তু অনেক স্বৈরাচার, বাট ওই জায়গায় কিন্তু সে তৎক্ষণাৎ সব দলকে ডেকে কিন্তু একটা ম্যান্ডেট নিয়েছিলেন। তো এই কিছু জায়গাগুলো, সেই জায়গাগুলোর কিন্তু কোনো দলমত থাকে না। এই জায়গাতে আমরা ফিরবো। এটার একটা ছোট্ট উত্তর দেবেন আপনি, যে আসলে কিভাবে রাজনৈতিক দল গুপ্ত মুক্ত হতে পারে? কেননা যারা গুপ্ত তারা তো একই চেহারাতেই থাকে, একই স্লোগান দেয়, একই রকম কথা বলে, একই নেতাকে নেতা মানে, এমনকি যারা প্রকৃত সমর্থক তারাও দলের কিছু সমালোচনা করে, এরা কিচ্ছু করে না এবং এরা রীতিমতো নাচানাচি করে, নেতা নেত্রীর নামে জয়ধ্বনি দেয়। বিষয়টা হলো যে বিএনপির একজন নেতা তার চাইতে বেশি পরিমাণ বিএনপির প্রতি আনুগত্য, এবং তাদের নেতা এইগুলো, এবং তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। ধরেন একটা অমুক দলের লং টাইপ সে পেরোলে ছিল, সে এখন আসলো, তাকে গুপ্ত দেখবেন, গুপ্ত আইডেন্টিফাই করার তো কোনো নাই। কিন্তু আমার কথা হলো যে দলের গুপ্ত, সেই দলে ধরেন জামাতের গুপ্ত আমি বলি আছে বিএনপিতে, জামাতের সাথে দীর্ঘদিন ছিল, জামাতের সাথে সমাবেশ বলেন, কর্মী বলেন, নেতা বলেন, তারা ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিএনপি বিশাল দল বাদ দিয়ে দিবে। বিএনপির লোক বিএনপির প্রতি থাকবে। আমি এটা করলে কি এমন হবে না যে এক ধরনের যে বিভিন্ন দলের মধ্যে যে আন্তঃদলীয় একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা নষ্ট হয়ে যাবে? আবার সেই মুখ না দেখা দেখি ওরকম একটা অবস্থা তৈরি হবে না? বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এখানে অনুপ্রবেশকারী থাকলে বিএনপির ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। কারণ বাংলাদেশে এই মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, যেখানে সবাই যেতে পারে, আশ্রয় নিতে পারে, এরকম একটা দল থাকা দরকার। সেটাই তো গুপ্তরা বলবে যে আমি অন্য দল করি, তাতে আমি আশ্রয় নিয়েছি, আমি এখন আর আগের দলটা করি না, আশ্রয় নিলাম না। অনেকে প্রশ্ন করছে যে বিএনপি জামাত এত ভোট পাইলো কেন? গুপ্তর বিএনপির 20% ভোট পাইছে, এটা সমস্যা না।
বিএনপির নামে অনেক জায়গায় দখল করতেছে না, বিএনপির লোকজনই অনেক জায়গায় মিডিয়ার লোকে এডিটর বানায় দিচ্ছে, অমুক বানায় দিচ্ছে, ম্যানেজমেন্টে বসায় দিচ্ছে। সে তেল মারে, ফ্ল্যাটারিং করে, নেতা ভাবে যে আমার লোক ঠিক আছে। হ্যাঁ, তো আপনি বলেন প্রধানমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে এই কাজগুলি তিনি সমর্থন করেন না, ফলে তারা কাকে তেল দেয় বা কাকে খুশি করে এই কাজগুলি করছে? এখন যদি এইটা বলে, এখন সব তো অনলাইনে সব না বললে আপনি কোনো ধারণা দিতে পারেন। আমি তো প্রধানমন্ত্রীর সার্কেলে যারা আছে, আমি তো অনেককে দুর্নীতিবাজ, গুপ্ত আমি চিনি। আমার কাছে জিজ্ঞেস করুক গোপনে, আমি আইডেন্টিফাই না করুক, আমি বলে দেবো জামাত, গুপ্ত জামাতকে। ওনার সামনেও আমি বলেছি, ইনডাইরেক্টলি বলেছি, প্রমাণ করেছি, বলেছি। উনি ডেকেছেন, 5-7 জন ডেকেছেন, আমি বলেছি যে অমুককে তো এর ভিতরতে বেরোতে পারবে না, অমুকরা বেরোতে পারবে না, আমি বেরোতে পারবো। এটাতে মিন করে কে? এবং আমার ধারণা উনি কিন্তু গুপ্ত বলে, শব্দ উচ্চারণ করে। আমার ধারণা আমার বক্তব্য থেকে, কারণ আমি ওনাকে সরাসরি বলেছি, এবং আমার ধারণা উনি হেসে হেসে বলেছেন কয়েকটা ভাষণে বা আরেকবার কথা বললে কিন্তু গুপ্ত বলতে বাধ্য হবে। হ্যাঁ, বলছে উনি। এটা আমার ধারণা, আমার কথা উনি বিশ্বাস করেছে। আমরা এইবার আমাদের মূল যে আলোচনাটা ছিল একটু আগে সেখানে আসি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি, ওইখানে যেসব শর্তগুলি রয়েছে এটি নিয়ে এখন গণমাধ্যম এবং রাজনৈতিক অরাজনৈতিক মহল সব জায়গাতেই প্রবল আলোচনা হচ্ছে। সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য তো পরিষ্কার বলেছেন যে এটা এই তেল সংকট কিংবা অর্থনৈতিক সংকটের চেয়ে বড় সংকট এই চুক্তিটা, কারণ এটা অর্থনৈতিক সার্বভৌমত্বকেই ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমি আপনাকে দু একটা শর্তের কথা বলি, যেমন প্রতিরক্ষা বাণিজ্য সহজে উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ইউএসএ কাজ করবে, কিন্তু আমাদের প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ করার সময় তাদের যে মূল্য এবং তাদের যে উচ্চ টেকনোলজি, সেইটা তো ওই মূল্য ওই দাম দিয়ে আমরা আসলে ওইখান থেকে খুব একটা দাম না করতে পারি না, এবং সবকিছু তারা দেয়ও না। ওইভাবে না, তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, কিন্তু তারা তো সবকিছু দেয়ও না। দেয় না, তা না, এখন কিনতে হবে। ধরেন আপনি ডাক্তার, আপনি বলেন এখন আপনার ওষুধের গায়ে জেনারিক নেম লেখা যাবে না, এটার দুটো জিনিস। আর একটা হচ্ছে কাভারে তারা যেটা বলেছেন যে এইখানে আমরা তাদের পেটেন্টেড ড্রাগ, যেগুলি আমরা নানান পদ্ধতিতে আমরা বানাই, যেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং বলে, সেগুলা করলেও ওই মূল উৎপাদককে রয়্যালটি দিতে হবে বা আমেরিকাকে রয়্যালটি দিতে হবে। হয় আমাদের ছোট ছোট, আমরা কিন্তু সস্তা অনেক কিছু বানাতে পারি। একটা ডাক্তার, আপনি ডাক্তার জেনারিক নেম ব্যবহার করেন, এই জন্য আপনি যে কোনো দেশে গেলে জেনারিক নেমটা কমন থাকে, কিনতে পারবেন। আমরা তো আমাদের দেশে ওষুধ তো এক্সপোর্ট হয়, এখন তো জেনারিক নেম না থাকলে তো ওষুধ নিবে না কেউ, চিনবে না কেউ। এক, দুই হলো জেনারিক নেম বাদ দিয়া তারা যদি এটা ট্যাক্স বসায় দেয় জেনারিক নেম ইউজ করতে গেলে, ওষুধের দাম তো এমনি বেশি, 3-4 গুণ বেড়ে যাবে। এবং আমাদের নীলক্ষেতে একটা মার্কেট আছে যেখানে আমরা বইপত্র, বিশেষ করে অতি উচ্চ মূল্যের যে টেক্সট বুক আছে সেগুলিকে আমরা একটা ভিন্ন পদ্ধতিতে আমরা ব্যবহার করি, যেটা হয়তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু আমাদের দেশে আমরা যেহেতু দরিদ্র, আমরা এই পদ্ধতিটা আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হতো। কিন্তু তারা বলেছেন মেধাস্বত্বের শক্ত সুরক্ষা দিতে হবে বাংলাদেশকে, 12টা আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিতে হবে। সেক্ষেত্রে এই যে আমাদের ডিশগুলি বিভিন্ন সিনেমা দেখায়, তারপরে আমাদের নীলক্ষেতে প্রচুর বইপত্র পাওয়া যায়, এগুলা কিন্তু সবই বন্ধ হয়ে যাবে, এবং আরো অনেক কিছু বন্ধ হয়ে যাবে, যেগুলি আমরা বড় কথা যেটা আছে যে আমেরিকা, এমনকি আমাদের কম্পিউটারগুলিতে আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি কিংবা অন্য কোনো জায়গা থেকে। এটা বাণিজ্য চুক্তি না, আসলে আমেরিকান বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সর্বক্ষেত্রে। আপনি দেখেন আমেরিকা যে জায়গায় নিষেধাজ্ঞা জারি করবে বা অন্য কোনো অ্যাকশন নেবে, সেইভাবেই বাংলাদেশকে অ্যাক্ট করতে হবে। বলেন এটা কেন করবে? আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে নীলুফার চৌধুরী, মনে আপনার কাছে আসে, সেটি হচ্ছে এই চুক্তিতে আছে বলে একাধিক ব্যক্তি বলেছেন যে এইখানে একটা জায়গা বলা হয়েছে কৃষি পণ্য বা অন্যান্য পণ্য আমদানি করার ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ বা এক ধরনের সামাজিক বিধিনিষেধ বা কোনো ধরনের ট্যাবু, এগুলাকে গুরুত্ব দিলে চলবে না, অর্থাৎ পণ্য হিসেবে আমদানিকৃত হবে। এটা একটা কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ হালাল সার্টিফাইড প্রোডাক্ট ছাড়া আমদানি করতে দেয় না, যেমন মালয়েশিয়া একটি দেশ, তারা হালাল সার্টিফাইড ছাড়া আনতে দেয় না। মধ্যপ্রাচ্যের বহু দেশ আছে, তারা হালাল সার্টিফাইড প্রোডাক্ট ছাড়া আমদানি করতে দেয় না। ওষুধের যে ক্যাপসুলের যে খাপটা, মানে যেটার মধ্যে ওষুধটা ভরা থাকে, ক্যাপসুল যেটা, সেইখানেও হালাল সার্টিফাইড ক্যাপসুল ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ দেয়। ভিটামিন বা অন্যান্য বড়ি, সেগুলি হালাল সার্টিফাইড কিনা সেগুলি বলে দেয়। তো
এই চুক্তির মধ্যে আছে যে না সেইটা চলবে না, চলবে না, মানে এইসব নিয়ে কথা বলা আর যাবে না। মেধাসত্ব আছে। এটা তো খুবই দুঃখজনক, কারণ এটা ঘটলে তো বাংলাদেশে আমরা তো কৃষি পণ্য আনবো ধরেন, এবং আমরা মাংস আমদানি করব। হ্যাঁ, এটাই আমি বলতে মাংস আমদানি চাচ্ছিলাম। করতে বলেছে। মাংসের তো নাড়ি যে ভুঁড়িও- মাংসটা- মাংসের নাড়ি ভুঁড়িও বলি, দিবে, যে এটাও নিতে মাংসটা হবে। আপনার হালাল আর হারাম বাংলাদেশের প্রেক্ষাপটে এমন যে আল্লাহু আকবার বলে জব না করলেই আমাদের জন্য ওটা হারাম, তাই না? তো তারা তো ওই সময়টাও তাদের নাই, তারা তো আল্লাহু আকবার দিলেও কোথাও কোথাও আছে শুনেছি যে ক্যাসেট প্লেয়ারে দিয়ে রাখে, সেটা বাঁচতে থাকে আর হালাল জব হতে সার্টিফিকেশন থাকে। বোর্ডের কিছু নিয়ম আছে, সেটা মানলে হালাল হয় তো আর কি। সেটা তো কিন্তু, না মেনে দিলে এটা কিন্তু এই আমাদের জন্য, চুক্তিতে- আমাদের ধর্মটাকে হালকা করার জন্য, আমাদের কিন্তু খুব বেশি একদম মৌলবাদ নাই আমাদের দেশে ওরকম, কিন্তু ধর্মটাকে পালন করে মন থেকে, এটা আছে। তো এই যে প্রত্যেকটা মানুষ, আমি মাঝখানে কয়েকদিন আগে আমি একটা চায়না গিয়েছিলাম একটা বড় কমিটির সাথে সরকারি সফরে, এবং সেইখানে প্রত্যেকটা জায়গায় হালাল যে খাদ্যটা, এই যে সাপ্লাইটা তারা দিয়েছে আমাদেরকে, এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে প্রত্যেকেই অন্যখানে গেলেই আগে দেখেছে যে এটা হালাল না হারাম, এখানে পর্ক আছে না নাই, এখানে পর্কের তেল আছে কি নাই, আবার জিজ্ঞেস করেছে কেউ কেউ গিয়ে। তারা কিন্তু এরকম না যে খুব বেশি ধর্ম পালন করে এই এমপিরা। তো এই জায়গাটায় আমরা খুবই, আপনি কি মনে করেন যে মাংস আমদানির জন্য যথেষ্ট পরিমাণ মানে প্রয়োজন বাংলাদেশের রয়েছে, মানে যেখানে আমরা গরু তো খুব সহজেই ভারত থেকে পাই, একদমই না, একদমই আমাদের তাহলে আমদানি কিসের দরকার মাংস পড়ে আসলে না। আসবে, মানে কোন মাংসটা আমরা ওইখান থেকে আনবো? মুরগিও তো আমাদের এত দূর থেকে দরকার পড়ে মুরগি না, আমাদের এনে- পোল্ট্রি কিন্তু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, মুরগি আমরা আনবো কিন্তু না, একটা, খাসি তো ওইখানে হয়ই না বলতে গেলে। সেটাই। হ্যাঁ, তা কি তো আনবো আমরা? তার এখন কি আনবো? তার কি হতে পারে, তাদের ওইখানে তার কি অনেক এটা প্রচলন, তারা ওইভাবে পালে, এবং তারা এমনও হতে পারে যে তারা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের সঙ্গে লাভ করবে। হ্যাঁ, ওইটা অবশ্য করবে না তারা, তাদের পণ্যই তারা পাঠাবে, ওই চুক্তি তো এটাই বলা আছে, অরিজিন আমেরিকাই হবে। কিন্তু এই যে তাহলে কিসের মাংস আসবে? না, আজিজ ভাই, আপনার কি মনে হয়? ওখানে কিন্তু বলা আছে বাংলায় আসছে যে নারী ভুঁড়ি পর্যন্ত। নারী ভুঁড়ি কাজে লাগে ওই যে আমাদের পোল্ট্রি ফিড তৈরি পোল্ট্রির করার জন্য, জন্য মাছের জন্য, আমরা হ্যাঁ। নারী ভুঁড়ি মাছ, আমদানি করি, মাংস। সেটা আমদানি করলে এখন আমার মনে হয় প্রথম খারাপ কথা হয় হলো না। যে তারা মাংস যে গরু জবাই করে এটা অটো মেশিনে, তারা যে সিস্টেমে জবাই করে এটা মুসলমানদের জন্য হালাল হবে না, তো অ্যাকসেপ্ট করবে না। তো এক মেশিনের ভিতর দিয়ে টুকরো করে ফেলে, এক। তারপরে ধরেন এবারে আমি আজকেই দেখলাম যে পশুমন্ত্রী বললেন যে আমরা এবার বাইরের থেকে পশু ইম্পোর্ট করতে হবে না, আমাদের স্টক আছে 1,20,00,000 আমাদের খামার টামার দিয়ে। তো এখন তো তাদেরটা আমেরিকারটা নিতে হবে, তারা যদি পুশ না, করে আমাদের নিতে থাকলে হবে। আমরা নিব কেন? আরেকটা আমাদের বিষয় একটু available নিতে থাকলে তারা নিব বলা কেন? আছে তো বাধ্য, আপনি নিতে বাধ্য। বাধ্য, ঠিক আছে, বাট আমার তো এটা আছে, আমার যখন লাগবে আমি আমাদের যে থাকুক আর পণ্য না আছে, থাকুক। আমাদের কৃষি পণ্য কিছু কিছু পণ্য আছে, রয়েছে যেগুলো হ্যাঁ। আমাদের রয়েছে, সেগুলো আমাদের ওইখান থেকে আনার ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না, এবং যদি তাদেরটা আমাদের চাইতে সস্তা হয় তাহলে কিন্তু আমদানিকারকরা সেটা অবশ্যই নিয়ে আসবে। কারণ কিছু কিছু পণ্য আমরা এখানে উৎপাদন করি যেটার উৎপাদন ব্যয় হয়তো একটু বেশি, কিন্তু এতে আমাদের কৃষকরা উপকৃত হয়। না, কিন্তু ওখান থেকে আনার স্কোপই নাই। যেমন তুলা, গার্মেন্টস ইম্পোর্ট করতে হলে তাদের তুলা কিনতে হবে। তুলা তো আমরা চীন থেকে আনি, ভারত থেকে আনি, যেখানে দক্ষিণ কমে আমেরিকাতে। পাই। কম দামে পাই এবং ডিস্টেন্সও কম, দ্রুত নিয়ে আসতে পারি। এখন তুলা তাদের ওখান থেকে অনেক বেশি দামে এই কিনতে হবে। অন্তর্বর্তী সরকার কি বুঝে এই বাণিজ্য চুক্তিটা করলো বলে মনে না, হয়? এই জন্য আমার ফটোকার্ড, আমি তো লিখছি তো এটাতে, পত্রিকায় ছাপা হয়েছে, ফটোকার্ড আমার ব্যাপারে ছাপা হয়েছে যে এই সরকার কেন ইউনুসকে গ্রেপ্তার করে বিচার করে না, এই চুক্তি করলো কেন 3 দিন আগে। আর এই চুক্তি যেটা হচ্ছে আমি ডাউনলোড উনি আরেকটা কাজ করেছেন ওনার সরকার, বিনিয়োগকারীরা এই দেশে আসলে 5%, লভ্যাংশের 5% কর্মচারীদের মধ্যে এটা বিলি করতো, এটা একটা শর্ত ছিল, এটাকে এখন কমিয়ে এটা 1.5% করে 1.5% করছে। এবং অনেকেই বলছেন যে তেল গ্যাস অনুসন্ধানকারী বা অন্যান্য বিদেশি সংস্থা যারা এখানে এসে ব্যবসা করবে তারা তাদের লভ্যাংশ যাতে না, আমাদের এখানে না দিতে হয়। আরো তার এখানে সে একটু শয়তানি চালাক আছে, শয়তানি চালাক। তার মামলা হয়েছিল 5% আপনার ওই হ্যাঁ, গ্রামীণ ফোনের এবং গ্রামীণ টেলিকমের কেসে ছিল না, এই জন্য যাতে ভবিষ্যতে যদি কেস ওঠে ওটা যাতে 5% ডিমান্ড না করে, এই জন্য কমাইছে। এখন ধরেন আমি তো নিজেই অ্যাফেক্টেড, কথার কথা এইটা যদি প্রয়োগ হয়, আমার মেয়ে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, সে তো কয় চাকরির চেয়ে বেশি ইয়ার এন্ডিংয়ে 5% আপনার ইয়ে পায়, মালিকানা, প্রফিটের উপর প্রফিটের উপর প্রফিটের শেয়ার পেত। Share। বিরাট অঙ্ক পায়।
তো এটা কেন করবে? এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, উনি এটা করে দিছে। মার্কিন বীমা কোম্পানির বাধ্যতামূলক যে 50% রিইন্স্যুরেন্সের শর্ত ছিল, অর্থাৎ এটা গ্রাহকের জন্য একটা সেফটি ছিল যে তারা যেটা ইন্স্যুরেন্স করে আমাদের, তাদের ঝুঁকিটাকে তারা আবার রিইন্স্যুরেন্স করে কিছু প্রিমিয়াম দিয়ে। তাতে আমাদের এখানে লোকাল কোম্পানি অথবা তারা কোনো আন্তর্জাতিক কোম্পানি, সেখানে তারা রিইন্স্যুরেন্স করতে পারতো, যতটুকু আমি জানি। এই রিইন্স্যুরেন্সের শর্তটা তুলে দেওয়া হয়েছে, তাতে বীমা কোম্পানির প্রফিট বাড়বে কিন্তু আমাদের ঝুঁকি বাড়বে। হ্যাঁ, অনেকের ধারণা আছে যে এই যে বিদেশে থেকে যে আসবে বীজ টিজ, এগুলো সব মেধাস্বত্ব আইন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে সব। এখন আপনি একটা পণ্য বীজ, যে কোনো কিছু, ধান বলেন, পাট বলেন, চা বলেন, যা বলেন, এটার বীজ আসবে, এটা রিপ্রোডাকশন হবে না। অর্থাৎ ওইটা তৈরি হলে আর ওটা দিয়ে আর নতুন করে বীজ বানানো। ছোটবেলায় দেখেছি না। তারা আরো একটা জিনিস বলেছেন যে এফডিএ যদি অনুমোদন দেয় কোনো চিকিৎসার যন্ত্রে অথবা ঔষধে, সেটা আমরা নতুন করে পরীক্ষা বা লাইসেন্স ইস্যু করতে পারবো না, ওইটাই মেনে নিতে হবে। এফডিএ অ্যাপ্রুভ করেছে, কিন্তু এফডিএ অ্যাপ্রুভ করার পরে বহু বিষাক্ত ওষুধ ওদের দেশে ব্যান্ড হয়। এই যে এখন ধরেন, যেমন একটি ওষুধ খুবই মাঝখানে, আমরা করোনা কালে নিছি না, ওই ডোজ নিছি না, ইনজেকশন নিছি না। এখন তো শুনলাম যে ইনজেকশনের এখন হচ্ছে, দাদের মতো চুলকানি হচ্ছে। স্যাকলার ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি, তারা একটা ব্যথার ওষুধ তৈরি করতো যেটা মূলত নার্কোটিক, এবং ওদের দেশে এটা অ্যাডিকশনে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা এফডিএ অ্যাপ্রুভ করা ছিল। তো এই ধরনের বহু ওষুধ আছে যেটা এফডিএ অ্যাপ্রুভ করে, কিন্তু পরে বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু ক্ষতিকর প্রমাণিত হয় এবং তারাও উইথড্র করে। এরকম আমাদের দেশে হয়েছে। কিটোপ্রোফেন নামে একটা ওষুধ ছিল, সেটাকে আমাদের উইথড্র করতে হয়েছে। গ্যাটিফ্লক্সাসিন নামে একটা ওষুধ ছিল, সেটা উইথড্র করতে হয়েছে। র্যানিটিডিন খুবই ব্যবহৃত আলসারের ওষুধ ছিল, সেটাকে আমাদের উইথহেল্ড করতে হয়েছে, কারণ এটার থেকে ক্যান্সার হতে পারে। এরকম আরো কিছু ওষুধ যেগুলি এফডিএ অ্যাপ্রুভ করে, ওজন কমানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, বিভিন্ন ওষুধ কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছিল এবং পরে সেটা আমাদের এখানে সেটাকে আমরা বন্ধ করেছি। তো এখন তো এফডিএ অ্যাপ্রুভাল দিলে সেটা সরাসরি আমদানিকারক নিয়ে আসবে এবং আমাদের কিছু বলবার থাকবে না, আমাদের মেনে নিতে হবে এফডিএ অ্যাপ্রুভ করেছে। অনেক কিছুই তো আসে, দেখবেন এক্সপোর্টের যে আমদানিকারকের নাম সিল লাগানো থাকে এবং সেখানে দামও লেখা থাকে, সে যা দেয় সেই দামে আমাদের কিনতে হয়। এবং আপনি দেখেন এরশাদের সময় ডাক্তার জাফরুল্লাহ কিন্তু ওষুধ নীতি করেছিল, এতে আমাদের ওষুধ শিল্পটা কিন্তু গ্রো করতেছিল। এখন যে আপনার এই যে আপনার আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান আছে, এগুলো সব তো আমেরিকার দখলে, আমেরিকার পক্ষের। সুতরাং এখন আমাদের ওষুধ কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বন্ধ হয়ে যাবে, ছোটগুলো সব বন্ধ হয়ে যাবে। বড় দুই একটা সার্ভাইভ করলে সে ওষুধ এক্সপোর্ট হবে না, জেনারিক নেম না, বসে থাকবে না। তো ওষুধ চিনবেন কিভাবে? কেউ নিবে না ওষুধ। এই ওষুধ ইন্ডাস্ট্রি শেষ। এবং আপনি দেখেন আবার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি লস খেতে থাকবে, প্রতিযোগিতায় টিকবে না, কারণ তাদের তুলনায়। সরকার এই বিষয়ে আসলে কি ভাবছেন আপনি কি জানেন, অথবা আপনি কি এই বিষয়ে জেনে ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে আমাদেরকে এসে বলতে পারবেন? কেননা 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে, 14টি বোয়িং কিনতে হবে তো বাংলাদেশকে, অর্থ পরিশোধ করতে হবে। না, ভাষার বিষয়টা এটা তো দিবে, সাপ্লাই তো অনেক পরে দিবে, কিস্তিগুলো দিতে হবে। এখন ফ্রান্সের কাছ থেকে আমাদের, হ্যাঁ, ফ্রান্সের কাছ থেকে আমাদেরকে কেনার কথা ছিল, লেখা আছে যে ফ্রান্সের কাছে না, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। না, ওটা তো এয়ারবাস কিনতো, এখন বোয়িং কিনবে, ওই কথা একই। তো এখন বিএনপি এখন পর্যন্ত এসব নিয়ে গমও তো আমদানি করতে হবে, ওদের গমের দাম বেশি, ফলে আটার দাম, ময়দার দাম বাড়বে। এমনিই তো তেলের দাম বাড়াতে অনেক কিছুর দাম বাড়বে, তার উপর আবার মরার উপর খাড়ার খা যে জিনিসগুলো যদি হয়, তো সেইখানে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, আমাদের সরকার প্রধান, উনি অবশ্যই এটা খোলাসা করবে খুব তাড়াতাড়ি, হয়তো জাতির সামনে। তো যে বিএনপি এটা নিয়ে কি ভাবছে? বিএনপি না, সরকার এটা নিয়ে কি ভাবছে? কিন্তু দলের কোনো অবস্থান আছে? দল কি সরকারকে কিছু বলবে? এই যে কিছু কিছু জায়গা যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব এটা করেছেন আর কি, উনি কি করিলে কি হবে এটা হয়তো উনি বোঝেন নাই অথবা বুঝেই করেছেন। এটা কিন্তু অনেকটা আপনাদের মতো সাংবাদিকদের উপরও ডিপেন্ড করে। আপনারা যদি প্রতিনিয়ত এটা নিয়ে হ্যামারিং করেন, প্রশ্ন করেন, আপনারা যদি বলেন একটা দেশের নাগরিক হিসেবে, আমার মনে হয় যে কথা একটা সরকারের সবসময় করা যায় না, সেই জায়গায় কিন্তু জবাব দিতে বাধ্য।
সেই জায়গায় আপনারা কিছু করতে পারেন, বলতে পারেন। আমরা মনে করি যে এটা শুধু এখন আর একজন কারো উপর ডিপেন্ড করে না, এবং এইটার জবাবদিহি দেওয়ার জন্য ইন্ট্রিম সরকার অবশ্যই বাধ্য। কেন ইন্ট্রিম সরকার এই কাজটা করে গেল? তো সেই জবাবদিহি থেকে আপনারা সংসদের তরফ থেকে চাইবেন বা কোনোভাবে তাদেরকে জবাবদিহি করতে বলবেন? আমার মনে হয় এটা তো অবশ্যই একটা আলোচনা তো হবে, একটা কিছু হবেই। আপনি দেখেন রহস্যজনকভাবে বিরোধী দল কিন্তু কিছুই বলছে না। এটা কিন্তু বিরোধী দলের বলার কথা, এই কাজগুলো কিন্তু বিরোধী দলের করার কথা। ওনারা তো আপনার বক্তব্য নিয়ে ব্যস্ত আছে না। হ্যাঁ, ওনাদের বলে যে নাই কাজ তো খই ভাজ, ওনারা এখন খই ভাজায় ব্যস্ত। তা এখন বিরোধী দল যদি না বলে, সরকার চেষ্টা করবে প্রাণপণ এটা ঠেকাতে, এটা নিয়ে যে, কারণ এই দেশটা সরকারের, বিরোধী দলের, আপনার আমার সবার, সরকার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি বাধ্য না করেন সরকারকে জবাব দিতে, সরকার জবাব দিবে না। সেই জায়গায় আপনি বিরোধী দলকে বলেন, বিরোধী দলকে ডাকেন, তারা কেন এই কোশ্চেনগুলো করছে না? টিকা ছিল না, টিকা নাই, তড়িৎ গতিতে আনতে হয়েছে। এটাও অনেকটা সরকারিভাবে সিস্টেমে আনলে কিন্তু এই টিকাটা আরও অনেক দেরি হতো আসতে। তো এই যে আনতে হয়েছে, এই জিনিসগুলা বিরোধী দলকে আপনারা প্রশ্ন করেন যে কেন তারা এই কথাগুলা বলে না। একমাত্র গণভোট ছাড়া, জুলাই সনদ ছাড়া আর কোনো কিছু কি বাংলাদেশে নাই? আপনার এই সংবিধানের কোনো দোষ নাই। দোষ হলো আপনি সংবিধান মানেন না, আমি মানি না, আমার আর আপনার শাস্তি হওয়ার কথা। সেইখানে আপনি সংবিধানটা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এত কিছু করছেন, যে এইখানে মিনিটে লক্ষ লক্ষ টাকা যেখানে বিল উঠে, সেটা আপনি নষ্ট করে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। কিন্তু যেটা বলার কথা সেটা কেন? এই চুক্তি আর ভালো লাগে এই না। জ্বালার প্রাণ। এই চুক্তি আর ভালো লাগে না, কারণ এই চুক্তি কি করিলে কি হয় এটা কিছুদিন পরে সবাই টের পাবে। উনি তো বিদেশেই থাকেন, আমাদের প্রধান উপদেষ্টা। উনি তো উনি আসলে ভবিষ্যতে হয়তো এটা কোনদিন টেরও পাবেন না, কেননা আমাদের দেশে তো উনি খুব একটা ব্রেকফাস্ট লাঞ্চ করেন না। উনি তো বিদেশেই থাকেন, আমাদের পতাকা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই চুক্তিতে আরো কিছু শর্ত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো দেশ বা কোনো কিছু যদি বৃহৎ রাষ্ট্রের স্বার্থের বিপরীতে থাকে, অথবা তারা যদি কারো ব্যাপারে রুষ্ট হয়, তাহলে আমাদেরকেও তাদের সাথে সাথে না, ওইটাই তো আমি বলছি না। তার যদি কোনো দেশে নিষেধাজ্ঞা দেয়, অথবা আমেরিকা অন্য দেশকে যেভাবে ডিল করে ওই সুরে থাকতে হবে। হ্যাঁ, তো আমরা কি করে ওই সুরে যাব? ধরেন এই যে ইরানের সাথে তাদের যুদ্ধ, আমরা কি ইরানের সাথে? যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতে হবে, ইরানের পক্ষে থাকতে হবে। আমাদের হরমুজ দিয়ে আমাদের তরমুজ তো আসছে না, আসবে না। বলে দিতে তো পরিষ্কার, অস্ত্র অল্প দামে চীন থেকে কেনা যাবে না। আপনার এই যে আপনার যে 14টা আপনার উড়োজাহাজ কিনে আনলো, এর আগে লেখা আছে না যে আগে ফ্রান্স থেকে। আমি একটা লাইন বলি, তারা নিজেরাই তো চীন থেকে সব জিনিস কিনে, তাদের ঘরের জিনিসগুলো দেখছেন, দুই একটা জিনিস ছাড়া। আমেরিকায় থাকছে, ওখানে চীনে কিন্তু ইউরোপিয়ান প্রোডাকশন আলাদা আছে। হ্যাঁ, বলে একটু দাম দিয়ে একটু ভারী জিনিসগুলো করে, সেটা হলো তাদের ব্যাপার। আমার কথা, গরিব মানুষ আমাদের ওয়ান টাইম ইউজ করার জন্য। গরিব মানুষ না, আমি তো এক লাইন লিখছি যে আসলে এই চুক্তিটা ডক্টর ইউনূস করছে জাস্ট আমেরিকার কৃপা পাওয়ার জন্যে, যাতে সে আবার দেশের প্রেসিডেন্ট হয় বা যত অপরাধ করছে অপরাধ থেকে মুক্তি পায়। সে তো আমেরিকার নাগরিক, সে আমেরিকার লোক, আমেরিকার স্বার্থে নাগরিক না মনে হয়। হ্যাঁ, কিন্তু ওইখানকার সর্বোচ্চ বেসামরিক খেতাব উনি পেয়েছে। একটা না দুইটা। আমি তো শুনছি সে মুসলমানও না। এরকম আমরা বলবো না। বলবো না কেন? হ্যাঁ, আমরা এরকম বলবো না। আমাদের দেশে সব ধর্মের লোক থাকতে পারে, সমস্যা নাই। না, নাস্তিকরা তো থাকতেই পারে, নামাজ পড়া রোজা করা দেখলেই তো বোঝা যায়। আমরা দুইটার কোনোটাই না বলি। তবে এটা ঠিক যে উনি বিদেশে অনেক বেশি সম্মানিত, এবং সেই সম্মানটার কারণেই আমরা তাকে এত সম্মান আরো বেশি করেছি। আমার মনে হয় না যে এই চুক্তিটা আসলে এমন একটা জায়গা আছে, যেমন এই চুক্তিতে আরো কিছু ধারা রয়েছে, তার মধ্যে মেধাস্বত্বের জায়গা শুধু নয়, আমরা কোনো মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এরকম অবাজার অর্থনীতির দেশের সাথে নতুন চুক্তি করা যাবে না। মানে যারা ফ্রি মার্কেট ইকোনমি ফলো করে না, অথবা আমেরিকান বিজনেস ইন্টারেস্টের বিপরীতে, তাদের সঙ্গে আমরা কোনো সুবিধাজনক বাণিজ্য চুক্তি থাকলেও এটা করতে পারবো না, তাদের কাছ থেকে বলে কয়ে অনুমতি নিতে হবে, এরকম কিছু একটা ব্যাপার মনে হয় রয়েছে। আরো একটা বিষয় রয়েছে, আমেরিকান কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রযুক্তি, সোর্স কোড বা গোপন তথ্য চাওয়া যাবে না। মানে গোপন তথ্য এটা নয় যে সিক্রেট, সেটা হচ্ছে প্রযুক্তিগত কোনো ইনফরমেশন, সেটা চাওয়া যাবে না।
না, এটা তো পরিষ্কার। তো আমরা একটা জিনিস ঘটেছিল আমাদের দেশে, দেশে আমেরিকার কাছ থেকে সব অস্ত্র শস্ত্র কিনতে হবে, প্রশ্ন করা যাবে না। মানে আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এরকম একটা ঘটনা ঘটেছিল যে একটা কোম্পানি এগুলো বানাতো, পরে তাদের যখন চুক্তি ক্যান্সেল হয়েছে তখন তথ্য আর তাদের কাছে নেওয়া যায় নাই, কারণ ওই চুক্তির মধ্যে এটা ছিল না। তো এটা তো ধরেন অল্প লেভেলে হয়েছে, এটা একপক্ষীয়। এই চুক্তিটা আমি লিখছি, তো এটা তো ওয়েবসাইট থেকে ডাউনলোড। ওই কোম্পানিটা আমেরিকান ছিল না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমরা সেগুলো চাইতে পারবো না। অর্থাৎ আমরা সফটওয়্যার কিনতে পারবো, কিন্তু এর কোনো সোর্স কোড বা কোনো কিছু আমরা চাইতে পারবো না। তাদেরটা আপনি তাদের যা দেয় তাই ব্যবহার করতে হবে, তাই কিনতে হবে, বাইরে যাওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় আমেরিকার প্রত্যেকটা যতগুলো আর্টিকেল আছে সব জায়গায় আমেরিকার রেস্ট্রিকশন দেওয়া আছে, তাদের বাইরে যেতে পারবেন না। আপনি দেখেন এই চুক্তি মনিয়াপা বললো না আলোচনা করা, এই করা, আপনি অলরেডি বোয়িং কিনে ফেলছেন, অর্থাৎ চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে, এতে তো আর বেরোতে পারবেন না। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে অন্য একটা ভিন্ন প্রসঙ্গ আসে, একদমই ভিন্ন। সেটি হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশ আগের পোশাকে পুরোপুরি ফিরবে না, উপরের দিকে ফিরবে, কিন্তু নিচের দিকে ফিরবে না। নিচের দিকে থাকবে হচ্ছে খাকি, কিন্তু উপরের দিকে আবার সে নীল শার্ট ফিরে আসবে। অর্থাৎ আগের ড্রেসের অন্তত অর্ধেকটা কাজে লাগলো, বাকি অর্ধেকটা হয়তো পুরোপুরি কাজে লাগছে না। কিন্তু এই যে পুলিশের পোশাক নিয়ে যে টানা হেঁচড়া করলো অন্তর্বর্তী সরকার, একটা পোশাক বানালো যেটা সিমেন্টের কালারের কাছাকাছি, ফলে আসলে তাদেরকে দেখা যাচ্ছে, যেটা আমি যে গাড়ি চালাই আমি বুঝতে পারি যে দূর থেকে আমরা পুলিশকে আলাদা করতে পারছিলাম না, কারণ এটা আলাদা করার মতো কালার ছিল না। দিনের বেলা একদম মনে হতো মিশে গিয়েছে, স্নাইপারের গুলির মতো, বুঝছেন, যে কোন দিক দিয়ে যাচ্ছে এটা বোঝা যায় না। পুলিশ যখন দাঁড়ায় থাকে খুব কাছে থেকেও বোঝা যায় না। আপনি তো দূরের কথা বললেন, যে 5টা লোকের সঙ্গে যখন পুলিশ ভিড়ে দাঁড়ায় থাকে পুলিশকে বোঝা যায় না, ওই মানুষগুলোকে বোঝা যায়, লাল নীল শার্ট পরা লোকদেরকে। এখন কথা হলো যে আমরা তখনও বলেছি, যখন ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা এত জঘন্যতর কাজ করলো, পুলিশের অপরাধের জন্য যে তাদের ড্রেসটা চেঞ্জ করলো, তাদের মানসিকতা চেঞ্জ করার চেষ্টা করে নাই, কখনোই তাদেরকে অরিয়েন্টেশনে বসানো হয় নাই, কখনোই তাদেরকে তাদের সাথে একটা অংশ হয়তো জড়িত হয়েছে, আমি এবং একটা বিরাট অংশ তো আদেশ পালন করেছে সেটা। এবং আপনি যে সাফার করেছি, পুলিশ আমাদেরকে শত্রু মনে করে, আমরা পুলিশকে শত্রু মনে করি, এটার তো একটা বিহিত হওয়া দরকার। এই জায়গায় কিন্তু ওই সরকার হাত দেয় নাই। সেটা কি করলো, ওই চকচকে ওয়েস্টার্নদের আমরা যেমন ফলো করি, তাদের পোশাক আছাড়, তাদের লেখাপড়া আমরা ফলো করি না, তাদের ইনকাম আমরা ফলো করি না, তাদের উন্নতি আমরা ফলো করি না, ঠিক তেমনি তারা পোশাকের দিকে নজর দিল, কারণ এখানে কারিগরি টাকা আছে, 1000 কোটি টাকার মামলা আছে। এইটাই আসল, এই জায়গাটায় টাকা এবং টাকার সাথে আপনার পুলিশকে অপমান করার একটা ক্ষেত্র হিসেবে বেছে নিল, কারণ কালারটা অপমানকর কালার, কালারটা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত না। এই রং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গাতে যারা সিকিউরিটি চেনা যায় না, তো রাস্তা দিয়ে চললে এই রংটা অপমানকর রং, এই রংটা পুলিশের ড্রেসের সাথে যায় না। পুলিশ যদি জনগণের বন্ধু হয়, পুলিশকে আগে ট্রেস করা দরকার। যে রংটাকে ট্রেস করা যাচ্ছে না, আর্মিদের লতাপাতা থাকে, কারণ তাদের সৈনিকদের লুকিয়ে পালিয়ে থাকতে হয় গাছের মধ্যে, ওটা সাধারণ কেউ পড়তে পারে না। কিন্তু পুলিশের ড্রেসটা, পুলিশ তো জনগণের সাথে থাকে, তাদেরকে এমন একটা কালার দিতে হবে যাতে তাদেরকে আমি 50 গজ দূর থেকে দেখতে পারি তার। তো এই জায়গাটায় এইখানেও সরকার, তৎকালীন সরকারকে ডাকা উচিত, কেন তারা এই কাজটা করলো। এবং এটার সঙ্গে নীলটাকে আপনি বলেছেন, যেটা নীলটা যদি আমি বলবো, পুলিশদের আমি থ্যাঙ্কস জানাবো, যদি পুলিশরা তো কাপড়টা একবারে ফেলে দেয় নাই, সেটাই যদি পরে আর রাষ্ট্রের অন্তত টাকা বাঁচায়, যে আমরা এই আবার টাকা খরচ, এই খরচটা ওই যে ছোটবেলা পড়তাম না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এই বিন্দু বিন্দু জলে কিন্তু একটা বাংলাদেশ হয়েছে। সেখানে কিন্তু পুলিশের ওই ড্রেসগুলো কিন্তু একটা টাকা, একটা বাজেট, সেই বাজেটটা আমাদের দিকে চিন্তা করতে হবে। কিন্তু এটা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। একটা বার আজকের বিরোধী দল, আজকের এনসিপি, যারা কিনা রাষ্ট্র 18 মাস চালিয়েছে, একটা বার বলে নাই এই রংটা তাদের সাথে যায় না। আমরা বলেছি, তারা হেসেছে। আজকে কোথায় গিয়ে দাঁড়ালো? এবং এরকম অনেক অনেক জেনে শুনে ভুল আছে, জেনে শুনে কোনো ভুল হয় না, জেনে শুনে অপরাধ হয়। সেই অপরাধের বিচার আসলে করা দরকার। সরকার সহনশীল, আমি জানি না সরকার কতটা সহনশীল হবে। আপনাকে একটা প্রশ্ন করি, এটা এনসিপি কি নিয়ে, যেহেতু এনসিপির প্রসঙ্গ আসলে, আমরা দেখলাম যে এনসিপির নারী সদস্য 2টি আসন তারা পেয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তারা পেয়েছে, আরেকটা তারা মিত্র জামাতের সঙ্গে একটা আপোষের মাধ্যমে নিয়েছে। তো
তাদের যে আসনটা মূলত সেই আসনটাতে তারা যাকে মনোনয়ন দিয়েছিল মনিরা শারমিন, তিনি এমপি হতে পারেন নাই, মানে আটকে গিয়েছেন তার একটি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু যিনি হবেন বলে দ্বিতীয়বার যার নাম প্রস্তাব করা হচ্ছে নুসরাত তাবাসসুম, তার গেজেট যাতে প্রকাশিত না হয় সেজন্য মনিরা আবেদন করেছেন। আদালতের সিদ্ধান্ত আসলে তারপরে গেজেট প্রকাশ করতে বলেছেন। একটি বিষয় আমার খুবই আপনার ধারণাটা কি এটা জানতে ইচ্ছা করে। এনসিপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা রাষ্ট্র পরিবর্তন করবে, কিন্তু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের পরিবর্তনের দিকে তাদের মনোযোগ কতটুকু, বা তারা নিয়ম বদলানো, নতুন বাংলাদেশ এইসব দিকে মনোযোগ কতটুকু, আর অন্য দিকে মনোযোগ কতটুকু? জামাতের একজন নারী ছিল, সে আমি দেখছি নিচে জিন্স পরে, উপরে একেবারে পুরা হিজাব পরে। সে সবসময় ইউটিউবে নানান রকম বচন দেয়, ধর্মীয় বচন। তাকে প্রশ্ন করা হয়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না, তখন বলছে নারীকে জামাত ট্রফি বানাতে চায় না। সেই নারী কিন্তু এখন এমপি, ট্রফি হয়ে গেছে। নারী এখন ট্রফি হয়ে গেল বলেন। সুতরাং যারা তরুণ, আমি বলবো কম্পারেটিভলি তরুণ, ওরা কিন্তু কথা বদলায়। তা আজকে যে হত্যার পরে আবারও চেহারা দেখছি আমি, তো ওখানে সম্ভবত চিফ হুইপ বলল যে আমরা 49 জনের ওত নিয়েছে, একজন এটা কোর্টের রায় হয়ে গেছে, তিনি ওই রায় নিয়ে কাগজপত্র নিয়ে পৌঁছাতে পারে নাই, এটা পৌঁছালে হয়ে যাবে। তা আমার মনে হয় যে কোর্টের রায় হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে। এখন যে আপত্তি হয়েছে যে হ্যাঁ ওই রায় আসা পর্যন্ত হয়তো স্টে থাকবে। আরেকটা গেজেট প্রকাশিত হবে শুধু একজনের জন্য না, এখন তো গেজেট তো তাই হবে, কিছু করার নেই। একটা গেজেটের খরচ বাড়িয়ে দিল এনসিপি। না, খরচ গেজেটে তো তেমন না, বিজি প্রেসকে করবে একটা, ওইটা তার জন্য ছাপতে হবে একটা নাম দিয়ে। হ্যাঁ, ছাপতে হবে, কয়েক কপি ছাপলেই হইলো। এটা তো আর হাজার হাজার মানুষকে দিয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে, এটা তো খুব খরচ না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কোনো খরচ তো খরচ, রাষ্ট্রের অতিরিক্ত খরচ মানেই তো খরচ না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওই সব ভিভিআইপি 3 মাস ছিল, তার জন্য 1 বছর করলো না, করে বিজি প্রেস থেকে ঠিকই ওয়েবসাইটে গেছে, আমার কাছে আছে কপি। ওয়েবসাইটে আসার পরে হয়তো পরামর্শ দিচ্ছে, হ্যাঁ আপনি এটা করলেন, এটা বদনাম হয়ে গেল, সাথে সাথে ওয়েবসাইট থেকে গায়েব। ওটা কিন্তু পাবেন না আপনি, ওটা কিন্তু নাই, নির্দেশ তো হয়েছে। হ্যাঁ, ওটা নাই, নির্দেশ হয়েছে, কিন্তু ওটা তো নাই, ওটা তো ওয়েবসাইটে নাই। প্রত্যেকটা অধ্যাদেশ খুঁজে পাবেন, কিন্তু ওটা পাবেন না, ওটা পাবেন না। তো কিন্তু আমার কাছে আছে, পুরানোটাও আছে, নতুনটাও আছে, আমার কাছেও আছে। তো আমার কাছে এখন মনে হচ্ছে, ধরেন নারীরা এখন বিশেষ করে তরুণদের কথা বরাবর থেকেই আমি দেখি যে তারা ধরেন এই যে পার্লামেন্টে বক্তৃতা দিল না যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা সরকারি গাড়ি চায়, একটা গাড়ি বসার জায়গা চায় উপজেলা। ভাই আপনি পলিটিক্স, আপনি এমপি, উপজেলায় যাবেন, হাজার হাজার লোক যাবে আপনার উপজেলার লোক, উপজেলা কাজ করবেন কেমনে? আপনার বাসায় যেভাবে পলিটিক্স করছেন ওইভাবে করেন। আপনার বাড়িতে যান, বাড়িতে যেখানে এমপি থাকবে সেখানেই জনগণ যাবে, জনগণের সাথে কাজ। আবার সংস্কার কমিশনে আলোচনা হয়েছে না যে এমপিরা শুধু আইন করবে। এখানে একজন নারী এমপি আছেন, তাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তারা তো অফিস চেয়েছেন ইউএন এর অফিসের ভিতরে, এখন নারী এমপিদের জন্য কি আলাদা একটা অফিস লাগবে? কারণ ওই একই অফিসে কি আপনিও বসতে পারবেন, উনিও বসতে পারবে, দুইজন একসাথে চলে গেলে কোথায় বসবেন? এখনো তো যাইনি, বুঝবো কিভাবে? আমি তো এটা এখনো জানি না, তো আগে যাই দেখি কিভাবে বসার ব্যবস্থা করা। দুই এমপি কি একই অফিস শেয়ার করবে, নাকি একদিন কেউ অ্যাকাউন্ট চলে গেলে ওই দিন আপনি যাবেন না, অন্য জায়গায় যাবেন ওই দিন? আমার মনে হয় যে দুটো অফিসই তো দেওয়ার কথা, একটা অফিস তো দেওয়ার কথা না। 50টা নারী এমপির জন্য তো একটা অফিস দিবে, ইন্ডিভিজুয়াল বাড়ারই তো কথা। আপনি 300টার ব্যবস্থা করতে পারেন আর 50টার ব্যবস্থা করতে 50টা তো হবে না, কারণ আপনিও তো ওই উপজেলাগুলির আপনিও এমপি নারী হিসেবে, তো সেক্ষেত্রে তো আপনাদের এলাকা আরো বেশি, কারণ 300 জনের যে এলাকা ওটা 6টা এমপির এলাকা। হ্যাঁ, আপনার 6টা এমপির এলাকা, তো সেক্ষেত্রে তো উনি কোন উপজেলায় অফিসে, মানে উনি অন্যটাতে যাবে যেখানে পুরুষ এমপি যাবে না, ওই দিন আপনি অন্যটাতে যাবেন যেখানে পুরুষ এমপি যাবে না। এখন প্রশ্নটা আপনার যুক্তিসঙ্গত, জটিল। আমি জটিল প্রশ্ন আপনি কি বুঝে শুনে আমাকে করলেন কিনা, কারণ এটা আমি চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমি নিজেও তো কাদম্বনি মরিয়ায় প্রমাণ করি, 6 আসনের একটা দলের দাবির কারণে আপনারা এটা মেনে নিলেন। সে মরিয়াছে,
এখন আমরা তো প্রতিবাদ করছি, তখন তো আপনারা আমাদের সঙ্গে একদিনও তো দেখি নাই ডাক্তার তুষার হ্যাঁ, না, অথবা প্রতিবাদ আজিজ, করেছি। এম এ আজিজ আমাদের সঙ্গে মানববন্ধনে আমাদের সঙ্গে ইসে দাঁড়িয়েছেন যে সব বাদ দিয়ে আজকে মায়েদের সঙ্গে থাকবো, বোনদের সাথে থাকবো। সেটা তো আমরা দেখিনি। হয়তো ফিল করেছেন, আপনি আপনার জায়গা থেকে ফিল করেছেন, কিন্তু সময় নষ্ট না করে, অর্থ নষ্ট না করে, মেধা নষ্ট না করে। তো অর্থ, মেধা এবং সময় তিনটা নষ্ট না করলে একটা মানুষ তার নির্ধারিত লক্ষ্যে যেয়ে পৌঁছতে পারে না সব সময়। আমি মুখ দিয়ে বললাম আর ফটাফট হয়ে গেল, তা হবে না। আপনি যে মায়ের ওরসে থাকলেন, যে মা আপনাকে বড় করলো, না, না, যে মা সেটার প্রশ্ন আপনাকে না ডাক্তার কিন্তু। বানালো, প্রশ্নটা উল্টা। আপনি না এই না যে- আমি এইখানে এটা বলি, এইখানেই তো আমি আমার প্রাপ্যতা পাচ্ছি না। না, না, ও আচ্ছা, আপনি আমি ওই পাচ্ছেন না। জায়গাটায় যাচ্ছি, আমি প্রাপ্যতা পাচ্ছি না। আপনি যখন আমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণতে প্রাপ্যতা দিচ্ছেন না, আপনি আমার অ্যাপ্লিকেশনে প্রাপ্যতা কিভাবে দিবেন? আমি তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই হারিয়ে ফেলেছি। সেই জায়গায় আপনি আমার প্রাপ্যতা না দিলে, মাইন্ডসেটে চেঞ্জ না করলে কখনোই এটা হবে না। আপনি কথা যে বলার 6 সময় একটা হাসি দিয়েছেন, 6 জনের এই দাবিতে- হাসিটা পুরুষ এমপির জন্য দিয়েছেন না নারী এমপিদের জন্য দিয়েছেন? কারণ আমি আপনাকে প্রশ্নটা বলি, না। আমি আপনাকে প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে মাত্র 6টি এমপি আছে এমন দলের চাহিদায় আপনাদের চাহিদা পুরো না, দল রাজি হয়ে আগে গেলেন। ওই 6 জনের চাহিদা এটা বাতিল হয়ে গেছে। প্লট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। আবার সেই 6 এমপির পক্ষ থেকেই উল্টা বললো আমাদের অফিস চাই। তো 6 জনের আমাদের দাবিতে গাড়িও চাই। গাড়ি 6 জনের দাবিতে সব বাতিল হলো, আবার 6 জনের দাবিতে হ্যাঁ, আপনারা সব দিয়ে দিলেন। দিয়ে দিলেন। তাইলে এই না। যে এই 200টার বেশি এমপি নিয়ে আপনাদের না, তুষার ভাই, আমার বক্তব্য হচ্ছে যে এমপিরা আইন প্রণয়ন করবে, তার এলাকায় যাওয়ার দরকার কি? পার্লামেন্টে আইন করে দিবে, ছেড়ে দিবে। স্থানীয় সরকার হোক, নির্বাচন আমরা- উন্নয়নের মূল আমরা